আর হয়ে গেছে তো, এই যে মাখাই চাচ্ছি। কি রাগ করছস? মা, বাবা, রকি, রকি, রাহা, কেমন আছিস তোরা? আর তোরা বাড়িতে আমি আমার খবর দিবি না? তাহলে আমি স্টেশনের থেকে তোকে ব্যাগ লয়ে আইতাম। কতদিন পর দেখতাছি। হ্যাঁ ভাই। এই এই ছোট লোক ফকিন্ডির বাচ্চা, তোর সাহস কি করে হয় সামান্য একটা কামলা হয়ে তুই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করিস? ভাইয়া, তুমি এটা কি করলা? নূর ভাইকে তুমি এইভাবে ধাক্কা মারলো কেন? কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। রকি যা করেছে ঠিক করছে। হ্যাঁ, তুমি যা করতেছো এটা ঠিক না। ঢাকা শহরে পড়ালেখা কইরা একটা চাকরের প্রতি এত দরদ দেখাইতে হবো কেন? তুমি চুপ করে আছো কেন? তুমি ভুলে যাও না, খান বাড়ির মেয়ে তুমি। মা, বাবা, তোমরা এসব কি বলছো? কামলা বলে সে কি মানুষ না? আর কামলা বলে তার সাথে এরকম আচরণ করতে হবে? আর নূর ভাই তো খারাপ কিছু করে নাই, ভাইয়া তো শুধু শুধু তাকে ধাক্কা দিল। আর আমি ঢাকায় পড়াশোনা করেছি বলেই না অন্যায়কে অন্যায় বলতে শিখেছি। ওমা, ঢাকায় পড়াশোনা করে কি মায়ের মাথা নষ্ট হয়ে গেল? কি গো, কিছু কও না কেন? মামনি, এই সব বোঝার মতো বয়স এখনো তোমার হয় নাই। আমাদের খান বাড়ির ঐতিহ্য আমাকে মাইনা চলতে হইব। কামলার জায়গায় কামলারে রাখতে হইব। তুমি অবশ্য ঢাকায় লেখাপড়া করছো, তো এই বাড়ির ঐতিহ্য সম্পর্কে এখনো তুমি পুরোপুরি বুঝা উঠতে পারো নাই। যাও মামনি, তুমি ভিতরে যাও। যাও বাজান, যাও, তুমিও ভিতরে যাও। চাচা, আমি ভুলে গেছিলাম, আমি তো এবারে কামলা। আসলে রকির ছোটবেলার থেকে কোলে পিড়ে করে বড় করছি তো, তাই ওরা দেখার পর নিজের হাত সামলায় রাখতে পারি নাই। আর গরুরে খাওন দিতেছিলাম, তাই হাতটা নোংরা ছিল, খেয়াল করি নাই। তুই আগে কি কইছস, কি ডাকছস, এটা তুই ভুলে যা। এখন তুই কথা কবি খান বাড়ির পোলা মাইয়ার লগে। হ্যাঁ, হেরা ঢাকা থেকে পড়াশোনা করে আছে, সম্মান দিয়ে কথা কবি। আগে সব ভুলে যা, এটা তুই মাথার মধ্যে ভালো করে ঢুকাই রাখ। আরে শোন, আজকের পর থেকে আমাকে রকি ভাই বলে ডাকবি। মা, চলো। আয় মা, ঘরে আয়। কিরে, তুই হা করে তাকায় কি দেখতেছিস? দেখলি না আমার ছেলে আর মেয়ে ঢাকা থেকে আসছে? যা বাজারে যা, বড় বড় মাছ নিবি, দেশি মুরগি, ভালো ভালো যা তোর চোখে পড়ে সব কিছু নিয়ে আসবি। যা তাড়াতাড়ি যা। সে যাইতাছি। ও ভাই, আজকে কি তোর বাপ মায়ের কথা খুব মনে পড়তেছে? না, মনে পড়তেছে না। যারা আমার লাগে কোনো কিছু রাইখা যায় নাই, তাকে কথা মনে করে কি লাভ? আচ্ছা দাদি, তুমি আমার আব্বা আমার কবরটা কোথায় আছে দেখাই দিতে পারো? আমি তাইলে তাগো কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম। তারা চলে যাওয়ার সময় আমার এখানে তাগো লগে লইয়া যায় নাই, তাইলে আজকে মাইশের বাড়িতে আমার কামলা দেওয়া লাগতো না। মাইশা আমার কামলা কামলা করে ডাকতে পারতো না। সে কইছে তুই কামলা? এই বাড়ির সবাই কইছে। তারা হয়তো রাগ কইরা কইছে। তোরে সবাই সন্তানের চোখে দেখে, এই বাড়ির পোলা হিসাবে জানে তুই এই বাড়ির বড় সন্তান। কিসের কথা? আমি আজকে সব প্রমাণ পেয়ে গেছি। দাদু, রকি ভাই আজকে নূর ভাইকে ধাক্কা মারছে। মা বাবাও নূরকে অনেক অপমান করেছে। তার কি কাজটা একদম ঠিক করেছে বলো? সে এতিম,
তার কেউ নাই বলে তো সে এই বাড়িতে থাকে। তাই বলে কি সে এই বাড়ির কামলা? তাদের ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার মনে হয় শুধু আমি না, নূর ভাইও অনেক কষ্ট পেয়েছে। নূর কামলা না, আমাকে মতো নূরের বাবার অনেক সম্পত্তি আছিল। নূর যখন খুব ছোট তখন ওর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যাওয়ার আগে ওই সম্পত্তি আর নূরে এক বন্ধুর কাছে দিয়া যায়, ওই নূরে বড় করতে মানুষ করতে। কিন্তু ওই বন্ধু সব সম্পত্তি আত্মসাৎ করে নেয়। এত সম্পত্তি থাকার পরেও সেই নূর ভাই হয়ে গেল আমাদের বাড়ির কামলা। আচ্ছা দাদু, নূর ভাই কি তার বাবার বন্ধু কি চিনে? না। তুমি কি চিনো? হ্যাঁ, আমি চিনি, কিন্তু নূরে কিছু কই নাই, ঘুমো না। আস্তে আস্তে ও নিজেই সব বুঝবো। আমি কিছু করবো না। রাহা, রাহা, আরে তাড়াতাড়ি আয়, খিচুড়ি ঠান্ডা হয়ে যেতেছে। তোর পছন্দের খিচুড়ি। খবরদার, কামলার বাচ্চা কামলা! এই তোর সাহস কি করে হয় আমাদের সাথে এক টেবিলে বসে খাবি? আমি বুঝলাম না, এই ছেলে, এই কামলা, তোর কত বড় সাহস! তুই আমাদের টেবিলে বসে একসাথে খাইতে চাস? কোনোদিন তোরে খাওয়াইছি কোনোদিন? ছোটবেলার থেকে তোর তো আমি পাকঘরে খাবার দিচ্ছি, দুধ ছাই করছি, আর আজকে এত বড় শহর তুই হেনে আইসা পড়ছস? হ্যাঁ, তুমি কিছু বলো না কেন? তুমি কিছু বলো। এই বউ, কি কামলা কামলা করতেছো? হ্যাঁ, ও তো এই বাড়ির সন্তান, তাহলে ও কেন আমার সাথে বসে খাইতে পারবো না? মা এই যে তুমি সব সময় না মানে এক জায়গায় একটা প্যাঁচ না লাগাইলে তোমার শান্তি লাগে না, তাই না? এই বাড়ির ছেলে, এই বাড়ির ছেলে, কি এই বাড়ির ছেলে, কে এই বাড়ির ছেলে? হ্যাঁ, আমরা কামলাকে ডেকে নিয়ে সেখানে একসাথে বসে ওইখানে বসেই খাবো। এই তুই বস। তোমরা সবাই চুপ করবা। সেই কখন থেকে শুনতেছি কামলা কামলা বলেই যাইতেছো। কামলারা কি মানুষ না? আর ওর কি আমাদের সাথে বসে খাবার যোগ্যতা নাই? না, ওর কোনো যোগ্যতা নাই। আইসা যা। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ঠিকই তো আছে, তারা হইল মালিক আর আমি হইলাম কামলা। আমি কেন তাদের সাথে ডাইনিং টেবিলে খাইতে বসলাম? না, এটা আমার উচিত হয় না। স্বপ্ন হোক আর বাস্তব হোক, এটাই তো সত্যি। রকি, এসব তুই কি করতেছস? তুই সিগারেট খাইতেছস? এসব খাওয়া ভালো না ভাই। আর চাচা চাচি যদি জানতে পারে যে তুই বিড়ি খাস, তাহলে তো তারা খুব কষ্ট পাইবো। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের সিগারেট ফেলে দিছস? হ্যাঁ, আর আমাকে শাসন করা তুই কে? এসব তুই কি কইতেছস ভাই? আমি তো তোর বড় ভাই, আর আমি তোরা চাইলে শাসন করতেই পারি। এই তোর সাহস কি করে হয়? হ্যাঁ, তুই আবার আমার গায়ে হাত দিছস। বলছি না, ওই নোংরা হাত দিয়ে তুই আমার ধরবি না কখনো। দেখ ভাই, আজকে আমার হাতে কোনো ময়লা নাই। শোন, এখান থেকে ভালো ভালো চলে যা, না হয় কিন্তু তোর খবর আছে। আর একটা কথা, এই যে সিগারেট খাইছে এখানে বৈশা, এইসব বিষয় যদি আমার বাবা মা কেউ জানে, তাহলে কিন্তু তোর আস্ত কবর দিয়ে দেবে একদম। ওরা ভালো পোলাপান না, তুই এখান থেকে চল ভাই, তুই ভাই, চল। কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোর এখান থেকে যাইতে বলছিস, তুই যা। এই বেটা, ওই তোর যাইতে কইছে না? এই যাস আগে। হ্যাঁ, নালে কিন্তু আর আমি বুগা মুইছাম তোর। যাবি? রকি, যাবি তুই? চল। ও স্যার, আমার স্যার! মার, একদম হাত পা ঘুরে ঘুরে করে দে। ভাই রকি, আমার বাচ্চা রকি স্যার! কত বড় সাহস, কামলার বাচ্চা কামলা, ও আমার শাসন করতে আসে। হে আল্লাহ, এটা তোমার কেমন বিচার? ছোটবেলায় আব্বা আব্বারে নিয়ে গেলাম, তারপরে থেকে মাইশের বাড়িতে কামলা হয়ে আছি। আমার লগে যখন তখন খারাপ ব্যবহার করে, অন্যায় আচরণ করে। আমি তো এগুলো আর সহ্য করতে পারতেছি না। আমার আব্বা আমার লগে আমারে কেন নিয়ে গেল না আল্লাহ? আর নয়তো আমারে পাখি বানাইয়া পাঠাইতা, আমি পাখি হইয়া বাঁচতাম।
তাও এত কষ্ট হইতো না। ও, আমি তো ভুলে গেছিলাম, আমি তো কামলা। কামলাগো কথা তো আল্লাহ তুমি শুনবা না, তুমি শুনবা খালি বড় লোক কথা, খালি বড় লোক কথা। নূর ভাইয়া, তুমি কি কান্না করতেছো? কই, কান্দাছি না তো। আর আমার কান্না তোমার চোখে পড়লো? কামলাগো কান্না দেখা যায়? এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে কখনো কামলা বা চাকর বলিনি। মা বাবা ভাইয়া বলেছে, কিন্তু তারা তো ঠিক করেনি, আর আমি তার জন্য প্রতিবাদও করেছি। আচ্ছা, যাই হোক, এইসব কথা বাদ দাও। এখন তুমি আমাকে বলো, তুমি কি তোমার বাবার বন্ধুকে চিনো? আব্বার বন্ধু? ছোটবেলায় আব্বা আম্মারে হারাইছি, আব্বার সে হারাই তো আমার ঠিকঠাক মনে নাই। আর তুমি কইতাছ আব্বার বন্ধুর কথা? আর আমার আব্বার বন্ধুরে তোমার কি দরকার? দরকার আমার না, দরকার তোমার। আমি জানতে পেরেছি তোমার বাবার সয় সম্পত্তি তোমার বাবার বন্ধু নিয়ে নিয়েছে। তোমার বাবার তো অনেক জমি জমা আছে, লাখ লাখ টাকার জমি। জায়গা জমি দিয়ে আমি কি করুম? আমার ওইসব জায়গা জমির দরকার নাই। আমি যদি 2 বেলা ঠিকঠাক মতো খাইতে পারি, তাতেই আমার চলবো। 1000 টাকার হিসাবই তো ঠিক মতো রাখতে পারি না, আর তুমি কইতাছো লাখ টাকার কথা। তুমি বাড়িতে আমার খালি 2 বেলা ঠিক মতো খাইতে দিও, তাইলেই খুশি। আম্মা গো, দেখেন আপনার নাক বোর ছবি দেখেন, দেখছেন নাকটা কি খাড়া, চোখটা কিরম বড়, আর ঠোঁটটা একটা পাবদা মাছের মতো। আহা, কি সুন্দর। আমার পছন্দ হয়েছে আপনি। ভালোই তো, সুন্দরই তো। আমি কিন্তু ঘটককে কইছি যে মাইয়া পছন্দ হয়েছে, আমরা 12 তারিখে দেখতে যাবো। কি কর? নুরুর একটু দেখাইলে হইতো না? ওরও তো একটা পছন্দ অপছন্দ থাকার দরকার। এটা কি কইলেন আম্মা? নূর রে না কি লেগে টানলেন? আমার পোলা বিয়া হইব, আমার পোলার পাত্রী নূর পছন্দ করব। আমি বুঝি না এই কামলার আপনি কেন অত টান মারেন। হ্যাঁ, এত এবারে কামলা, এত কথা বলার দরকারটা কি? নূর কাজের পোলা না, নূর এই বাড়ির বড় সন্তান। গ্রামবাসী সবাই জানে নূর এই বাড়ির বড় সন্তান। তুমি আগে নূরের বিয়া দিবা, তারপরে তুমি তোমার ছোট পোলার লেগে বিয়া ঠিক করবা, তার আগে না। মা, সবাই সব কিছু ভুইলা গেছে, তুমি খালি খালি এইসব মনে রেখে লাভটা কি? আর তাছাড়া গ্রামবাসী সবাই জানে নূর হইল আমার বাড়ির কামলা। ওই কামলারে অহন বিয়া দিয়া এই বাড়িতে বউ আয়না নতুন কইরা আমি কোনো ঝামেলা করতে চাই না। আর তাছাড়া রাহামার অহনও পড়াশোনা শেষ হয় নাই, রকির পড়াশোনা শেষ। ওরে বিয়া দিয়া আমার ওই রাইস মিলে বসাবো। মা শুনো, তুমি ওই নূর মানে কামলাটারে এইসবের মধ্যে টাইনা আইনা নতুন করে কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করো না। ও কাজ কাম করতেছে, ও যেখানে আছে ওইখানে থেকে ওরে কাজ কাম করতে দাও। তুই কি সব ভুলে গেছস? হ্যাঁ, তুই নূরের বাপের একটা কোথাও রাখবি না? আমি তোমারে কি কইছি, তুমি আমার কথা বুঝো না? আমি বুঝলাম না আম্মা। আপনার আপন নাতি নাতনি বাদ দিয়া আপনি সারাক্ষণ খালি নূর নূর নূর। এই কামলারা আপনার কি পাইছেন? কি জাদু করছে আপনারে? আপনি ওর কথা ভুলতেই পারেন না। আমি তো বুঝলাম না ব্যাপারটা। তোমরা কেন ভুলে যাও যে উপরে একজন বসে আছে, খাতা কলম লইয়া হিসাব লিখতাছে? তিনি সার দেন, কিন্তু সাইরা দেন না। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবি বল না মা, বল। কথা পরে হইব, এদিকে আয়। আমার কাছে আগে এদিকে আয়। এই যে তোর বাড়ির লেগে পাত্রে ঠিক করছি, সুন্দর না? তোর পছন্দ হয়েছে? আমি কিন্তু পাকা কথা দিয়ে ফেলছি। হ্যাঁ মা, দেখছি। আচ্ছা বাবা, তুমি কি নূরের বাবার বন্ধুকে চিনো? না, আমি নূরের বাবাকেই তো ঠিকভাবে চিনি না, নূরের বাবার বন্ধুকে কিভাবে চিনবো বল? আর তাছাড়া তুই বা নূরের বাবার বন্ধুর খোঁজ করতেছিস কেন? আচ্ছা, নূর আমাদের বাসায় আসলো কিভাবে? তোমরা ওকে কোথায় পাইছো?
ওকে কি কেউ এই বাসায় দিয়ে গেছে? আর না না, কে আবার আমাদের বাড়িতে দিয়ে যাবে? আসলে হয়েছিল কি জানিস, ওই আমাদের রাইস মিলের সামনে রোড অ্যাক্সিডেন্ট কইরা ওর মা বাবা দুইজনাই মইরা যায়। ও তখন খুব ছোট, দুধের বাচ্চা। ছোট বাচ্চারাও তো ফেরেস্তার মতো, আল্লাহ ওরে বাঁচাই দিছিল। আমি তখন ওরে সাথে কইরা আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম। আর তুই বা হঠাৎ করে নূরের বাবার বন্ধুরে খোঁজ করতেছিস কেন মা? আমি শুনেছি নূরদেরও নাকি অনেক সয় সম্পত্তি আছে, আর সেটা নাকি নূরের বাবার বন্ধু নিয়ে নিয়েছে। আমার তাকে খুঁজে বের করতেই হবে। এসব কি কইতেছে? হ্যাঁ, এসব খবর পাইলো কই? এই কুপড়া কে দিছে? ও আল্লাহ, আমি তো ছবিও ঝাপসা দেখতেছি, আমার মাথায় কিছু ঢুকতেছে না, চক্কর দিতেছে। আরে কে ঢুকাইছে তুমি বুঝতে পারতেছো না? এই খেলাটা কে খেলতেছে? মা, মা খেলতেছে, বুঝছো? যত ঝামেলার গোড়া হইতেছে মা। মারে একটু অন্যরকম ভাবে সাবধান করতে হইব, নাইলে দেখা যাবে কোন সময় কোন ঝামেলা পাকাই দিব, একটা বিপদের মধ্যে পড়ে যাবো। আম্মা, দাদু, আমি আজকে জানতে চাই নূরের বাবার বন্ধু কে? সে এত বাজে মানুষ, এইভাবে নূরকে ঠকাইছে? ছি! কেমন বন্ধু যে মৃত ব্যক্তিকে কথা দিয়ে কথা রাখে নাই? সে আসলে মানুষ না, সে জানোয়ারের চাইতেও খারাপ। দাদু প্লিজ, তুমি আমাকে বলো না সে কে? দাদু, আমি তোমারে সব কমু, একটু ধৈর্য ধরো। আগে আমি জানি তো যে লোকটা এখন কই আছে, কি করতেছে। মামনি, তুমি একটু তোমার মায়ের কাছে যাও তো, আমি তোমার দাদুর সাথে একটু কথা বলবো তোমার ভাইয়ের বিয়ের বিষয়ে। যাও। ঠিক আছে। ও তাইলে সব কিছুর নাটের গুরু হইতেছ তুমি? মা, তুমি কিন্তু খুব ভালো করে জানো এই জায়গা জমি সহায় সম্পত্তি যা কিছু আছে সব নিজের নামে করার লাইগা সেই দিন আমি রুবেল আর কণিকা ভাবিরে ডাক্তারের কাছে নেই নাই। হয়তো ডাক্তারের কাছে নিলে তারা বাস্তব, দরকার হইলে নূরেও আমি এ দুনিয়া থেকে। না বাবা, আমি কাউরে কিছু কমু না, তুই নূরের কোনো ক্ষতি করিস না। মা, তোমার বয়স হয়েছে, তুমি না থাকলে সবাইরে অনেক কিছু বইলা বোঝাইতে সহজ হইব। আমি আর কিছু কইলাম না, কথাটা মাথায় রাখো। কই গো তুমি? কই গো তুমি? এনে বয়ে রইছো, সর্বনাশ হয়ে গেছে। আমি নিজের চোখেরই বিশ্বাস করতে পারতেছি না। আমি কি দেখলাম? নিজের চোখের আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি কি দেখলাম? কি দেখ? এই এত না পেশা খুইলা কও, মাথাটা কিন্তু এমনি গরম আছে। তোমার মাইয়া, তোমার মাইয়া ওই কামলারে সেবা যত্ন করতেছে, মাথা টিপা দিতেছে, বলে নাকি জ্বর আইছে, এমন রোমান্টিক ভাবে বয়ে রয়েছে, হাতে হাত রাখা, মনে হয়েছে স্বামী স্ত্রী। কও না গো, কেমনে মুখ দেখাবো গ্রামবাসী? আম্মা, আমার কি হলো? চলে না। আমি কিছু করি না। চুপ কর, আমি দুধ কলা দিয়ে সাপ পুষতেছি। হ্যাঁ, কত বড় সাহস হারামজাদার, আমার মায়ের সম্মানে হাত দিছে। আজকে আমি হারামজাদা। এই কামলার বাচ্চা কামলা, তুই আমার মেয়েরে কি জাদু টুনা করছস? হ্যাঁ, কি জাদু টুনা করছস? মা, কি হয়েছে এখানে? সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির ভিতরে কলঙ্কের দাগ লাগা গেছে। খবরদার ভাইয়া, তুমি ওরে মারবা না। আরে সে কি করছে? তোমরা শুধু শুধু তারে মারতাছো, সে তো মরে যাবে। আমি কিন্তু তোমাদের সবার নামে মামলা করে দেব। হাত জোর করে অনুরোধ করতেছি, আর মাইরো না ওরে। এই তুই চুপ থাক। কি মধু খাওয়ানোর লেগে এই বাড়িতে পয়রানি চল, তুই যাইতে পারস না, এই যার নাম না, চইলা যা, তুই চইলা যা। আমি চইলা যাবো, আমার শরীরে তো অনেক জ্বর, জ্বরটা কমলে আমি এই বাড়ি থেকে চইলা যাবো। এই গ্রামে তো আমি কাউরে চিনি না, জানি না।
আমার নিজের কইতে তো কেউ নাই, তো আমি আপনার করে কথা দিতেছি, কালকে সকালবেলা সূর্য ওঠার আগে এই বাড়ি থেকে চলে যাবো। সকাল হাওয়া লাগবো না, তুই এক্ষণ চলে যাবি। হ্যাঁ, ন্যাকামি কর, জ্বর উঠছে, ভ্যাংসা ধরছস, এত জ্বর আসছে কই থেকে? তুই তো সারাদিন কোনো কাজই করস নাই। চাচি, রকি ভাই আর রকি ভাইয়ের বন্ধুরা মিল্লা আজকে আমার অনেক মারছে, ওই ব্যথায় আমার শরীরে জ্বর আইছে। উচিত কাজ করছে, তোরে তো উনি মাইরে ফেলা উচিত ছিল, তাহলে আপদ দূর হইতো। তুমি দাঁড়ায় রইছো কেন? মারো, বাড়ি করো এটারে। আরে এত কথা কওয়ানোর কি আছে, আমি ব্যবস্থা করতেছি। বাইরা, এই বাইরা, তুই বাড়ি থেকে বাইরা। কথা কবি না, একদম পরে লও। ব্যবস্থা করতেছি, দাঁড়াও। হারামজাদা, হ্যাঁ দেখছো কারবারটা, দেখছো নাকি? আগে কইছিলাম এই ঝামেলা শেষ করা ফেলাই না, এই হবো ওই হইব, হইছে দুধ কলা দিয়ে এখন সাপ পুষতো, আমার মান সম্মান সব শেষ। এটা গ্রামে জানাজানি হইলে মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারো। তোর আমি গলা টিপা দিয়ে মাইরে ফেলবো, তোর মতো মাই আমার দরকার নাই। আরে হায় সর্বনাশ, অনেক জ্বর। এই যে বাবা, তোমার বাড়ি কোথায়? কই থাকো, চলো তোমার পৌঁছে দেই। তোমার নাম কি? তোমার নাম কি? হায় সর্বনাশ, এ তো অনেক জ্বর। চলো চলো। নূর, এখন আরে বাজান, আরে তোমার তো জ্বর, তুমি বাইরে আছো কেন? চাচা, আমার নিয়ে চিন্তা করেন না, আমার শরীরটা এখন একটু ভালো। ব্যাঙের আবার সর্দি। একটা জিনিস চিন্তা করে দেখছেন চাচা, আপনি আমার চিনেন না, জানেন না, চিন পরিচয়হীন একটা পোলারে আপনার বাড়িতে লইয়া এলেন, সারা রাত সেবা কইরা আমার সুস্থ কইরা তুললেন। আর আমি এতগুলা বছর যাগুলাকে খাটলাম, এত কষ্ট করলাম, সেই মানুষগুলা আমার কামলা কইয়া তাকে বাড়ির থেকে মাইরা বাইর করে দিল। বাজান, এইটাই প্রকৃতির নিয়ম। ওই যে কথায় আছে না, নদীর এই কুল ভাঙ্গে আর ওই কুল গড়ে। আচ্ছা বাজান, তোমাকে বাড়ি কোন গ্রামে কইতে পারবা? আমার তো কোনো বাড়িঘর নাই। শুনছি আমি যখন অনেক ছোট আছিলাম, আমার আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সেই অ্যাক্সিডেন্টটা করেছিল সেটা তুমি জানো বাজান? শুনছি অ্যাক্সিডেন্টটা হয়েছিল রায়ের বাজার রাইস মিলের সামনে। আব্বা আম্মা দুজনেই মরে যায়, শুধু আমিই বাইসা গেছিলাম। ওই রাইস মিলের যে মালিক ছিল, সে আব্বার পরিচিত আছিল, সেই আমার এতদিন লালন পালন করছে, তার বাড়ির কামলা বানাইছে। 19 থেকে 20 হইলে আমার গায়ে হাত তুলতো, আর গতকালকে তো মারতে মারতে বাড়ি থেকে বাইরেই করে দিল। আচ্ছা, ওনার নাম কি কবির? হ, কবির সাহেব। কিন্তু আপনি জানেন কেমনে? আমি 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 সেই পাশান্ড ড্রাইভারের বাজার, আমি সেই পাশান্ড ড্রাইভার। আমার গাড়ি দিয়ে তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেদিন সেদিন আমার কোনো দোষ আছিল না বাবা, আমার কোনো দোষ নাই। আমি গাড়ি ড্রাইভ করে যাইতেছি, রাস্তার সাইড দিয়ে তোমার বাবা মা তোমার কোলে নিয়ে যাইতেছিল। আমার গাড়ির ব্রেক ফেল করে, সাথে স্টিয়ারিংও। আমি আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। জানো জানো বাজার, সেই দিনের পর থেকে আমি চাকরি চেষ্টা করতেছি, আর ড্রাইভারের চাকরি করি নাই। বাড়িতে এলাম, এই ঘটনা শুনে তোমার চাচি, মানে আমার ওয়াইফ আমাদের ফেস চলে গেছে। তারপর থেকে আমি একা। আমি তোমাকে একটা মাফ চাই বাজার, তুমি আমার মাফ করে দাও বাজার, তুমি আমার মাফ করে দাও, আল্লাহর রাস্তে মাফ করে দাও। চাচা, আপনি আমার কাছে মাফ চাইেন না। আপনি যে একটা ভালো মানুষ
সেটার প্রমাণ আপনি দিচ্ছেন। অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছা করে না। আমার আব্বা আম্মার হায়াত ওই পর্যন্তই আসছিল, কিন্তু আমার আফসোস একটাই, সেদিন যদি আব্বা আম্মার সাথে আমিও মরে যাইতাম, তাহলে আজকে অন্তত পক্ষে মাইশের বাড়িতে আবার কামলাগিরি করা লাগতো না। তুমি তুমি বারবার নিজের কামলা কামলা করতেছো কেন বাদা? এটা করো না তো, আমার কষ্ট লাগে। শোনো, আমি ছদ্মবেশে তোমাকে গ্রামে গেছি, তোমাদের বাড়িতে গেছি, গ্রামের লোকের কাছে সব কথা শুনছি। তোমার বাবার বন্ধু কবির তোমার দায়িত্ব নিছে, গ্রামের লোকজন কইল। ওই কবির তোমার বাপের ম্যানেজারও আসছিল। তুমি বড় হইলে সব কিছু তোমারে বুঝাই দিব। কয়েক বছর পর কবির নাকি ওই এলাকা সাইডে অন্য কোথাও বাড়ি করছে। হ্যাঁ, ওই গ্রামে থাকার মধ্যে আছে শুধু ওই মিলটা। আমি সব বুঝা গেছি। এতদিন তারা আমার বাপের জায়গা সম্পত্তি, আমার বাপের অর্থ সম্পদ এগুলা নিয়ে জমিদারি করছে, আর আমারে বানাইছে তাগো বাড়ির কামলা, তাগো বাড়ির চাকর। তারা আমার সাথে যে আচরণ করত, একটা মানুষ তার বাড়ির চাকরের সাথে এরকম আচরণ করে না। বুঝতে পারছি, ওই কবির তোমার সব সম্পত্তি আত্মসাৎ করছে। চলো, তোমার সম্পত্তি তোমার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করি। আমার জায়গা সম্পত্তি কোনো কিছুরই দরকার নেই। আপনি যদি পারেন তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, যাতে খায়া পরে আমার জীবনটা চলে। রাখো তো সব কথা, তুমি নিজের বাড়িতে নিজে কামলা খাচ্ছ, এইসব আর সহ্য করা যায় না। চলো আমার সাথে থানায় চলো। মারে ও মা, মা 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 রে মা, তুই যাস না। তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস, আমার মরা মুখ দেখবি, আমার লাশের উপর দিয়ে তোর যাইতে হইব। তোর কাছে আমরা খুব খারাপ না? তুই যত খারাপ মনে করতেছ, আমরা অত খারাপ না রে মা। আমরা যা কিছু করছি তোদের সুখের জন্য, তোদের শান্তির জন্য করছি। আরে সম্পদ কি আমরা কবর নিয়ে যাবো কেন গো? তুমি কি কবর নিয়ে যাইবা? মা গো, কেন বুঝোস না? অনেক কষ্ট হয়েছে আজকের এই দিনে, এই জায়গায় অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করছি। মানুষের বাড়িতে কাজ করছি আমরা শুধু তোকে সুখের লাগে। সব বাদ দে, জন্ম দিছি না, 10 মাস 10 দিন পেটে রাখছি না, বুকের দুধ খাওয়াইছি না, এইটাও তো একটু ভাববি। তোর কি একটু মায়া হয় না আমার লাগা? মা, আমি সম্পদ চাই না, আমি সম্মান চাই। আর তাছাড়া তোমরা নূরের সাথে যা করছো সব কিছু অন্যায় করছো। নূর একটা সাদাসিধে ছেলে, ও তো এইসব নয় ছয় বুঝে না। তোমরা কিভাবে পারলো ওকে মারতে? আর তাছাড়া ওর বাবার তো অনেক সম্পদ আছে, কিন্তু ওর বাবার বন্ধুর কাছে। তোমরা তো সব কিছুই জানতা। মারে, আমি বুঝতে পারছি, আমি নূরের সাথে যে আচরণটা করছি এটা করা আমার মোটে উচিত হয়নি। তুই টেনশন করিস না মা, তুই টেনশন করিস না, তুই ঘরে যা, আমি যাচ্ছি। আমি নূরকে যেখান থেকে পারি, যেভাবে পারি খুঁজে আবার এই বাড়িতে নিয়ে আসবো রে মা। আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো। যা, তুই তোর মায়ের সাথে ঘরে যা। বাবা, তুমি সত্যি বলছো? তুমি নূরকে খুঁজতে যাবে? হ্যাঁ, আমি সত্যিই তো বলছি তোকে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি আমি নূরকে খুঁজে নিয়ে আসবো। আসলে হয়েছে কি জানিস মা, তোদের দুইজনকে ওই একজন আর একজনের হাতের উপরে হাত রেখে গল্প করতে দেখে আমার মাথাটা না ঠিক ছিল না। আমি কি করতে কি করে ফেলেছি আমি 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 নিজেও জানি না রে মা, আমি নিজেও জানি না। মারে, তুই হচ্ছিস আমাদের কত আদরের মেয়ে, তোকে নিয়ে আমার তোর মার কত স্বপ্ন। তুই যদি এইভাবে রাগ করে চলে যাস বাড়ি থেকে, তাহলে আমরা কারে নিয়ে থাকবো, কিভাবে বাঁচবো? তোর কোথাও চাইতে হইব না রে মা। তুই মাথাটা ঠান্ডা করে তোর মার সাথে ঘরে যায় বস। আমি এক করে যাইতেছি, আমি যেখান থেকে পারি যেভাবে পারি, কইলাম না তোরে, আমি নূর রে খুঁজা সাথে করে এই বাড়িতে নিয়ে আসবো। ঘরে যা মা, যা ভিতরে যা, তুই মাথা গরম করিস না মা, যা যা। মায়াডারে কেন মিশা কথা কইলি? হ্যাঁ, তুই তো জীবনও যাবি না নূরে খুঁজতে। তুই তো পারলে নূরের মাইরা ফালাস। তুমি তো সবই জানো মা, আমি কিসের লাগে এইসব করতেছি। ঠিক আছে,
এখন এত কথা বলার দরকার নাই। তুমি ভিতরে যাও, তোমার নাতিরে একটু বোঝাও। যাও যাও। সালিম হইছে আমার পেটে একটা। স্যার ওই কবির শুধু ম্যানেজারই আছিল না, ওর বাপের বন্ধুও ছিল। সে তাকে বড় হইলে সমস্ত সয় সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল, তা না দিয়ে সব আত্মসাৎ করে এলাকা থেকে ভেগে চলে গেছে স্যার, এবং ওরে বাড়িতে চাকর বানায় রাখছে। আচ্ছা নূর, তোমার কি এই বিষয়ে কিছুই মনে নেই? না স্যার, আমার কিছু মনে নাই, তখন তো আমি অনেক ছোট আছিলাম। স্যার আমি বলে কি, আপনি ওদের গ্রামে যান, ওদের এলাকায় গিয়ে গ্রামের লোকজনকে জিজ্ঞেস করেন, আসল ঘটনা পেয়ে যান। আচ্ছা তোমরা একটা কাজ করো, ডায়েরিটা করে যাও, বাকিটা আমি দেখতেছি। জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে। দাদু ভাই, তুমি তো মেলা পড়াশোনা করছো, তোমার পড়াশোনা কবে শেষ হইব? কবে তুমি বিয়া করবা কও? দাদু এইসব কথা বাদ দাও, তুমি তো অনেক কথাই বলতেছো, কিন্তু একটা কথাই তো বলতেছো না। তুমি তো নূর ভাইয়ের বাবার বন্ধুকে চিনো, বলো না সে কে। শোনো দাদা ভাই, আমরা আগে এত ফুসুর ফুসুর কি? আপনি কিন্তু আমার মাইয়ার মাথাটা নষ্ট করতেছেন। মায়েরা ঢাকা শহরে পড়াশোনা করে, বাড়িতে একটু রেস্ট করতে আইছে, পড়াশোনা করবো, যাই আবার পরীক্ষা দিব। আপনার ফুসুর ফুসুরে জ্বালায় আপনি গল্প জানা তো মায়ের পড়ালেখা করতে পারতেছে না। আমার কি মন চায় জানেন, ওই পুরান ফার্নিচার মতো আপনারা যদি ফান্ডাই দিতে পারতাম বা ফালাই দিতে পারতাম, আমাকে শান্তি লাগলো। তুই বই রেছিস কেন? হ্যাঁ, তোর পড়ালেখা নাই? ওঠ। মা, আমি তো দাদুর সাথে কথাই বলতেছিলাম। তোমাদের কথা মতো আমি তোমাদের গ্রামে গেছিলাম, সেখানে সব তদন্ত করে দেখে আসলাম তোমাদের কথাই ঠিক। নূরের বাবা ছিল একজন ব্যবসায়ী, তার ম্যানেজার ছিল এই কবির সাহেব। নূরের বাবা মা মারা যাওয়ার পরে সব সম্পত্তি দেখার দায়িত্ব পায় কবির। সেই সুযোগে সে সব সম্পত্তি ভোগ দখল করা শুরু করে, আর নূরকে আস্তে আস্তে চাকর হিসাবে বড় করে। যাই হোক, আমি উকিল সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মামলাটা করেছিল, আজকেই রায় হয়েছে। উকিল সাহেব আসতেছে, আসলে তোমাদেরকে নিয়ে তোমাদের গ্রামে যাব। আর ওই যে কবির সাহেবের ছেলে রকি, সে তো গ্রামের মধ্যে রীতিমতো মাদকের ব্যবসা জড়ায় নিছে। ওর ব্যবস্থাটা আমি করতেছি, চিন্তা করবেন না। স্যার, আপনি কি ওদেরকে মারবেন? হ্যাঁ, কথা না শুনলে তো মার দিতেই হবে। না স্যার, আমি চাই না আপনি ওকে গায়ে হাত তুলেন। আমার জমি জমা কোনো কিছুর দরকার নাই, আপনি শুধুমাত্র ওদের পরিবারে আমার থাকার ব্যবস্থাটা করে দেন। দাদি আমার অনেক আদর করত, নিজের নাতির মতো, আর রাহা আমার অনেক সম্মান করে। তারা স্যার আমার ভালো না বাসলেও আমি তাদেরকে অনেক ভালোবাসি। আপনি যদি ওদের গায়ে হাত তুলেন তাইলে স্যার আমার অনেক কষ্ট লাগবে। এটা তোমার ভুল ধারণা, ওরা খুব খারাপ লোক, যার কারণে তোমার সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন নূর। জি স্যার। ওরা আসলেই অনেক খারাপ মানুষ, আর ওইরকম খারাপ মানুষের শাস্তি হওয়া খুবই দরকার। একটা জিনিস বলো, শাস্তি না হলে ওরা আরও খারাপ হয়ে যাবে, আর তখন ওদের থামানো খুব কষ্টকর হয়ে যাবে। তোমরা একটা কাজ করো, বাইরে গিয়ে বসো, উকিল সাহেব আসতেছে, একসাথে যাব। দারোগা সাহেব, আসসালামু আলাইকুম। আমার বাড়িতে কি মনে করে আসছেন? ও বুঝতে পারছি। আমাদের এই কাজের ছেলেটা মনে হয় আমাদের সবার নামে মামলা করছে। আসলে দারোগা সাহেব কি হয়েছে জানেন, এই যে এই কাজের ছেলেটা আমার মেয়েটার সাথে না চরম খারাপ ব্যবহার করতেছিল। এটা ওর ভাই দেখছে, হাজার হইলেও আপন ভাই তো, ও দেখে সহ্য করতে পারে নাই। ও তখন ওই কাজের ছেলেটারে দুইটা চটকানি লাগাই দিছে, এই জন্য আমাদের নামে মামলা করছে। এই হারামজাদা, এই সামান্য ব্যাপারের জন্য এই থানায় গিয়ে কি আমাদের নামে মামলা করতে হয় নাকি রে? হ্যাঁ, আসলে তখন কি উচিত ছিল জানিস, তোর মাইটা না ওই ঠ্যাংগুলো একদম ভেঙে ভালো লাগতো। কিরে নূর, তুই কেমনে কাজটা করলি? তোর ছোটবেলার থেকে লাইলা ফাইলা বড় করছি, এই দিন দেন লাগা তুই থানায় গেছ, মামলা করছ তেমন লাগা। আহা, আপনাদের কথা শেষ হয়েছে? শোনেন, আমি আসলে আসছি এই জমির মূল মালিককে জমিগুলো বুঝাই দিতে।
উকিল সাহেব, আদালতের নোটিশটা পড়ে শোনান। ঠিক আছে, আমি কোর্টের অর্ডারটা আমি পড়ে শোনাচ্ছি। এই বাড়ির জমি, দালান বাজারের রাইস মিল, ব্যাংকে 50 লাখ টাকার ডিপোজিট, জামালপুর বাজারে 10টা দোকান, এই সমস্ত সম্পত্তির মালিক ছিলেন রুবেল সাহেব। উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ওনার সন্তানের বয়স ছিল 1 বছর 3 মাস। তখন এই সমস্ত সম্পত্তি দেখভালের জন্য ওনার ম্যানেজার এবং বন্ধু কবির সাহেবের উপর দায়িত্ব আসে, যতদিন না ওনার ছেলে নূর সাবালক হয়। সেটা একটি সালিশ দরবারে রায় হয়, যার ডকুমেন্ট কোর্টে আছে। আজ রুবেল সাহেবের একমাত্র পুত্র নূরের বয়স 27 বছর। তাই মহামান্য আদালত এই সমস্ত সকল সম্পত্তি নূর সাহেবকে বুঝিয়ে দিতে রায় প্রদান করেন। এই রায়ের 3 দিনের মধ্যে কার্যকর করতে হবে, অন্যথায় পুলিশ দখলদারদের গ্রেপ্তার করতে বাধ্য থাকিবেন। তাহলে আমার বাবাই ছিলেন নূরের বাবার বন্ধু? ছি বাবা, তোমাকে তো আজকে আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে। একটা বার তোমার বিবেক বলতে বাজে নাই এত বড় বাজে কাজ করতে? এগুলো সব মিথ্যা সাজানো নাটক। এই পুলিশ আর উকিল টাকা খেয়ে এইসব নোটিশ বানিয়েছে। আমি আপনাদের কাউকে ছাড়বো না। এই বেদব, একদম চুপ। তোর কত বড় সাহস পুলিশের সাথে উঁচু গলায় কথা কস? হ্যাঁ, এই তুই সারা গ্রামে জুয়ার আসর বসাইছস, তোর নামে তো থানায় মামলা আছে। থানায় নিয়ে পিটানি দিলে একদম সোজা হয়ে যাবি। শোনেন, মূল কথা হয়েছে আপনার নামে একটা মামলা হয়েছে। আপনি তো রক্ষক হয়ে ভক্ষক হয়েছেন। চলেন সবাই থানায় চলেন। কিরে কবির, তরে কিন্তু আগেই কইছিলাম এরকম করিস না। রুবেল তার সম্পত্তি সব তোর নামে দিয়া গেছিল, তোরে দেখশন করতে কইছিল, আর ওর ছেলেরে বড় করতে কইছিল, মানুষ করতে কইছিল। আর তুই কি করছস? সব নিজের নামে কইরা নিছস। রক্ষক হইয়া ভক্ষক হইছস। তার পোলারে তুই বানিয়েছস এই বাড়ির কামলা। এখন কি? এখন দেখ জেল খাট। বাবারে নূর, আমরা তো এই বাড়ি ঘর ছাড়া আর আমগো কিচ্ছু নাই। আমরা এর থেকে গেলে কই থাকবো? জেলের ভাত তো এই বয়সে খাইতে পারবো না, মশা কামড়াইবো, মারবো পুলিশ। ও বাবা, আমি তোরে লাইলা ফাইলা বড় করছি না, আমি না খাওয়াইলে কি তুই বাচ্চা থাকতি? বাবারে বাবারে একটু দয়া কর। বাবা নূর, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি না সম্পত্তির লোভে আসলে অমানুষ হয়ে গেছিলাম, আমারে তুমি ক্ষমা করে দিও বাবা। স্যার, কেউ যদি এত বছর ধইরা আপনার জায়গা সম্পত্তি যা আছে সব ভোগ দখল কইরা নিজের কইরা নিত, তাহলে আপনি কি করতেন? কি আর করতাম, সবগুলোরে পিটাইয়া থানায় নিয়ে ভরে রাখতাম। আপনারা সবাই সেটা করলেও আমি তাদের সাথে সেটা করতাম না। আমি যখন অনেক ছোট, আব্বা আম্মা যখন অ্যাক্সিডেন্টে মরে গেল, তারপর এই মানুষটা আমারে লাইলা পাইলা বড় করছে। এই যে এই মহিলাটা যে আপনাকে চোখে এত খারাপ, সে আমারে মার আদর দিস, ভালোবাসা দিস। দাদি আমারে তার নিজের নাতি মনে করছে। হ্যাঁ, শাশি আমার উপরে অনেক সময় অনেক অত্যাচার করছে, আমারে মারছে, কিন্তু সে যদি না থাকতো আজকে আমি নূর হইতে পারতাম না। এই যে আজকে আমি 27 বছর বয়স, এত বড় একটা মানুষ হয়ে গেছি। সে না থাকলে হয়তো ছোটবেলায় আমি মরে যাইতাম। শাশির উপর আমার কোনো অভিযোগ নাই, সে তো আমার মার ভালোবাসা দিছে। ওসি সাহেব, আপনাকে প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জায়গা সম্পত্তি সব আমারে বুঝাইয়া দিছেন। তবে
এসব জায়গা সম্পত্তি আমার দরকার নাই। আমার এই পরিবারটা দরকার, এই সাসারে দরকার, যে আমার বাপের মতো শাসন করছে। সে না থাকলে হয়তো বা আজকে আমিও বিফলে চলে যাইতাম, রকির মতো বইকা যাইতাম। কিন্তু না, সে আমার শাসন করছে। আমি আমার এই পরিবারটা চাই, আর কিছু না। আমার মার ভালোবাসা দরকার, দাদির আদর দরকার। আর রকিরে সারা জীবন যেমনি নিজের ছোট ভাই ভাইবে আসছি, বাকি জীবনও আমি ওরা আমার ছোট ভাই ভাইবা যাইতে চাই। আপনাকে প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা এখন যান, আর আমার যদি কোনো দরকার পড়ে তাহলে আমি থানায় এসে আপনাদের সাথে যোগাযোগ করব। কি কবির সাহেব, কি বুঝলেন? এই ছেলেটারে যদি আপনি আদর যত্ন দিয়ে মানুষের মতো মানুষ বানাইতেন, আপনারই সম্মান বাড়তো। এই রকি, চল থানায় চল। ওসি সাহেব, আপনার কাছে আমার একটা আবদার ছিল। আমি যদি রকির জিম্মা নেই, আমি যদি আপনার কথা দেই যে আজকের পর থেকে আর রকি আর কোনো অপকর্ম করব না, তাহলে কি রকিরে ছাইরা দেওয়া যায়? ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, তোমার কথা আমি রাখবো। তবে তোমাকে দেখে রাখতে হবে ও যেন আর কোনো দিন কোনো আকাম কুকামে না জড়ায় যায়। জি। তাহলে উকিল সাহেব চলে। হ্যাঁ, গেলাম। আসি। বাবাজি, তাহলে আমিও আসি। কাকা, আপনি কই যাইবেন? এই দুনিয়াতে আপনারও তো আমার মতো কেউ নাই। আপনি আমারে নতুন জীবন দিছেন। আজকের থেকে আপনি আমার লগেই থাকবেন। চাচা, আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপনি আমার লালন পালন করছেন। আপনি না থাকলে হয়তো আমি আজকে দুনিয়ায়ও থাকতাম না। আমি ছোট থেকে আপনারা বাপ হিসেবে জানছি। আমার নাম যে নূর, সেটা আমি আপনার থেকে জানছি। এসব জায়গা সম্পত্তি কোনো কিছু আমার দরকার নাই। আমি বাকি জীবন আপনারা আমার বাপ হিসেবে চাই, রকির আমার ভাই হিসেবে চাই, আর শাশির আমার মা হিসেবে চাই। এই পরিবারটা চাই, আমার এই পরিবারটার থেকে দূরে ঠেলা দিয়ে না চাচা, আর কিছু না। ও শাশি, আমার আলাদা করে দিও না, আমি তোমাকে থাকতে চাই। আমার একটা ইচ্ছা, জি আম্মা। আমি ছোটবেলা থেকেই ভাবতেছিলাম জগৎ দুজন বিয়া দিয়া এই বাড়িতে রাখি। কি কষ্ট না? আম্মা, আজকে থেকে আমরা যা করবেন তা হইব এই বাড়িতে। যা করবেন তা শুনবো। কি গো, শুনবো না? মা হইতেছে মুরব্বী, মা যেটা আদেশ দিব সেটাই আমরা পালন করব। কি কও? আম্মা, হাতে তুলে দেন, মিলে দেন।